হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে, যার নাম আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায়ের আজকে লাস্ট ক্লাস। আজকে কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। আজকের ক্লাসে আলোচনা করব দুটি সংগঠন সম্পর্কে। একটা হচ্ছে বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, আর একটা হচ্ছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF। এই দুটি সংগঠন সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে বিশ্ব ব্যাংক সম্পর্কে আলোচনা করা যাক। বিশ্ব ব্যাংক ইংরেজিতে বললে ওয়ার্ল্ড ব্যাংক, তাই তো? তাহলে এই যে বিশ্ব ব্যাংক আর IMF, এটা একটা সম্মেলনে গঠিত হয়, ঠিক আছে? আগে বলে নিই একটা সম্মেলনের নাম, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। ব্রেটন উডস সম্মেলন। এই সম্মেলনে কিন্তু দুটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়। একটা হচ্ছে IBRD, আর একটা হচ্ছে IMF, ঠিক আছে? আর এই IBRDরই পরে নাম হয় বিশ্ব ব্যাংক। বোঝা গেল? তাহলে ব্রেটন উডস সম্মেলনে দুটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়। নাম কি? একটা হচ্ছে IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। IBRDর ফুল ফর্মটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে IMF, এটা তো আলোচনা করবই, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। তাহলে প্রথমে আমি বিশ্ব ব্যাংকটা আলোচনা করি, তারপরে এটা সম্পর্কে আলোচনা করব। তাহলে এই যে ব্রেটন উডস সম্মেলন, এটা কবে হয় আর কোথায় হয়? তারিখটা মনে রাখবে যে 1944 সালের, ঠিক আছে? 1 থেকে 22শে জুলাই এই ডেটের মধ্যে কিন্তু এই সম্মেলনটা হয়। আর এই সম্মেলনের মধ্যে 44টি দেশের ডেলিগেটস এখানে আসে, প্রতিনিধি এখানে আসে। তাহলে কতগুলি দেশের প্রতিনিধি আসে এগুলি পরীক্ষায় আসে না, শুধু মনে রাখবে তারিখটা আর সালটা। কত সালে ব্রিটেন উডস সম্মেলন হয়? 1944 সালে। কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হয়? 1 থেকে 22শে জুলাইয়ের মধ্যে হয়। আর এখানের মধ্যে আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সালের মধ্যে হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। তাহলে এইখানে সিদ্ধান্ত নেওয়া হয় এই ব্রিটেন উডস সম্মেলনে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার একটা রূপরেখা এখানে তৈরি করা হয় আর কি, ঠিক আছে? তাহলে এই সম্মেলনটা এখন কোথায় হয়? তারিখ তো বুঝলে কবে হয়। কোথায় হয় মনে রাখবে, আমেরিকাতে হয়। আমেরিকা তো একটা দেশ। এখন সেই দেশের কোথায় হয়? আমেরিকাতে রাজ্য আছে, তাই না? আমেরিকাতে কতগুলি রাজ্য আছে? আমেরিকাকে বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্র বলা হয়, ঠিক আছে? একে USA বলা হয়, তাই না? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে 50টি স্টেট মিলে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠিত। যেমন ভারতে 28টি রাজ্য আছে, 28টি স্টেট আছে, তেমনই আমেরিকা যুক্তরাষ্ট্রে 50টি স্টেট আছে। 50টি স্টেট মিলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে তার মধ্যে 50টি স্টেটের মধ্যে একটি স্টেটের নাম হচ্ছে নিউ হ্যাম্পশায়ার। নিউ হ্যাম্পশায়ার। তাহলে আমেরিকার নিউ হ্যাম্পশায়ার রাজ্যের অর্থাৎ স্টেটের একটা জায়গা আছে, সেটা হচ্ছে ব্রেটন উডস। তাহলে এই ব্রেটন উডস হচ্ছে একটা শহরের নাম, ঠিক আছে? এটা তো দেশ, এই দেশের এই রাজ্যের এই শহরে এই সম্মেলনটা হয়। সহজ বুঝে গেলে, আমেরিকার নিউ হ্যাম্পশায়ার একটা রাজ্য আছে, সেই রাজ্যের একটি শহরের নাম ব্রেটন উডস। সেই শহরে যেহেতু এই সম্মেলনটা হয় 1944 সালের 1 থেকে 22শে জুলাইয়ের মধ্যে, তার জন্য এই সম্মেলনটার নাম দেওয়া হয় ব্রেটন উডস সম্মেলন। ঠিক আছে, ক্লিয়ার?
এবার দেখো যে এই বিশ্ব ব্যাংকের এখন সদর দপ্তর কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত মনে রাখবে, সদর দপ্তর মনে রাখবে এই আমেরিকার যে বলতে পারো রাজধানী, আমেরিকার রাজধানীর নাম কি, ওয়াশিংটন ডিসি। তাহলে সেই আমেরিকার রাজধানীতেই কিন্তু এই বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত, ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, ডিসিকে ইংরেজিতে ডিসি লেখে, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এবার এই বিশ্ব ব্যাংকের সদস্য সংখ্যা কত, যেমন আলোচনা করেছিলাম সম্মিলিত জাতিপুঞ্জ একটা সংগঠন, তার মধ্যে 193টি সদস্য দেশ আছে, তাই না। তারপরে বলতে পারো আর কি সম্মিলিত জাতিপুঞ্জেরই 6টি বিভাগ আছে, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, উচি পরিষদ আর হচ্ছে সচিবালয়। তাহলে এখানেও তো সদস্য আছে না, সাধারণ সভার 193, তারপর নিরাপত্তা পরিষদে 15টি, 5টি স্থায়ী, 10টি অস্থায়ী। তারপরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদে 54। তারপরে আন্তর্জাতিক বিচারালয়ে 15 জন বিচারপতি থাকে, তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে 9 বছর করে। তারপরে হচ্ছে ওচি পরিষদ, তার মধ্যে 5টি সদস্য রাষ্ট্র স্থায়ী, আর সচিবালয়ের মধ্যে তো একজন মহাসচিব আর অন্যান্য কর্মীরা থাকে। তাহলে এরকম সদস্য সংখ্যা কিন্তু মনে রাখতেই হয়। তাহলে ঠিক বিশ্ব ব্যাংকের সদস্য সংখ্যা হচ্ছে 189, 189টি দেশ বিশ্ব ব্যাংকের সদস্য। ঠিক আছে, এতটুকু মনে রাখবে। এবার আলোচনা করব এই বিশ্ব ব্যাংকের সাংগঠনিক কাঠামো, অর্থাৎ আর কি অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন একদম কম আসে, তাও আমি কিন্তু লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো যে এই বিশ্ব ব্যাংকের অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কেমন, অর্থাৎ সাংগঠনিক কাঠামো কেমন। এখান থেকে বেশি কোশ্চেন আসে না, আসলে একটা কোশ্চেনই হয়, সেটা কী হয় আমি বলছি। দেখো 3টি বিভাগ নিয়ে গঠিত, পরিচালক পর্ষদ, ইংরেজিতে বলা হয় বোর্ড অফ গভর্নর্স, তারপরে কার্যনির্বাহী পরিচালক মণ্ডলী পরিষদ বা বোর্ড অফ এক্সিকিউটিভ ডাইরেক্টর, আর হচ্ছে সভাপতি বা প্রেসিডেন্ট। তাহলে এটাই আসে পরীক্ষায় যে বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম কি। তাহলে এটাই শুধু মনে রাখবে যে বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম হচ্ছে অজয় বাঙ্গা, অজয় বাঙ্গা। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এবার দেখো যে বিশ্ব ব্যাংক গ্রুপ, এখানে কিন্তু এই বিশ্ব ব্যাংক গ্রুপ 5টি বডি নিয়ে গঠিত। সেটা কি IBRD, IDA, IFC, MIGA আর ICSID। তাহলে এখানের মধ্যে বিশ্ব ব্যাংক গ্রুপ কাদের নিয়ে গঠিত কোশ্চেন আসে না, তা একটু ধারণা রাখো, কারণ ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। বিশ্ব ব্যাংক গ্রুপে টোটাল 5টি বডি থাকে, তাদের ফুল ফর্মগুলি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে নেবে খালি। ঠিক আছে, সব ফুল ফর্ম আসে না, আসলে শুধু তোমাদের ক্লাস 12-এ এই IBRDটা আসে, তো এই IBRDটাই শুধু মনে রাখবে তোমাদের জন্য। ঠিক আছে, তোমাদের জন্য এই ফুল ফর্মটা, বাকিগুলি আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা শুধু দেখে নিও। IBRDর ফুল ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর বলে রাখি যে এই IBRD আর IDA এই দুটি বডি নিয়ে কিন্তু বলা হয় বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় এভাবে আসে যে বিশ্ব ব্যাংক কোন দুটি বডি নিয়ে গঠিত, যদি অপশানে IBRD আর IDA থাকে তাহলে কিন্তু সেটাই ঠিক হবে। এবার দেখো, এবার আলোচনা করব এই বিশ্ব ব্যাংকের কার্যাবলী, কী কী কাজ করে থাকে এই বিশ্ব ব্যাংক। তাহলে আগে লিখে দিচ্ছি, তারপর এক এক করে আলোচনা করছি। এবার দেখো যে বিশ্ব ব্যাংকের কার্যাবলী, অর্থাৎ বিশ্ব ব্যাংক কী কাজ করে থাকে। 3টি কাজ আলোচনা করব, খুব শর্টকাটে মনে রাখবে খালি। ফার্স্ট হচ্ছে উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান। দেখো এমনিতে যে আমাদের আশেপাশে যে ব্যাংক আছে, ব্যক্তিকে লোন দিয়ে থাকে, আমরা লোন নিতে পারি, কিন্তু এই বিশ্ব ব্যাংক থেকে কোনো ব্যক্তি লোন নেয় না। বিশ্ব ব্যাংক লোন দেয় কোনো দেশকে, কোনো দরিদ্র দেশকে। সেই দেশ যদি চায় যে সেই দেশের উন্নতি সাধন করতে, সেই দেশের ইনফ্রাস্ট্রাকচারকে বাড়াতে, তাই না, রাস্তাঘাট, রেলপথ, বিদ্যুৎ কি পরিষেবা যাতে ঠিকঠাক থাকে সব জায়গায়, তাহলে এগুলির জন্য কিন্তু লোন দিয়ে থাকে বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলিকে। ঠিক আছে, যাতে তারা কী করতে পারে,
যে উন্নয়নের জন্য, বললাম না উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান, তাহলে দরিদ্র দেশগুলিও যাতে বিকাশ ঘটাতে পারে সেই দেশে, তাহলে এর জন্য কিন্তু উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই বিশ্ব ব্যাংক। একটা কাজ। নেক্সট হচ্ছে অর্থনৈতিক বিকাশ ও দারিদ্র্য হ্রাস। অর্থনৈতিক বিকাশ সাধন করে কিসের মাধ্যমে? যেই দরিদ্র দেশগুলিকে লোন দানের মাধ্যমে, ঠিক আছে, সেখানের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি হবে, তাহলে কোনো কাজ সেখানের মধ্যে যদি কোনো রোড তৈরি করা হয় বা সেখানে যদি বলতে পারো বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা তৈরি করা হয়, তাহলে সেখানে লোকের প্রয়োজন হবে, শ্রমিকের প্রয়োজন হবে, কর্মসংস্থান সেখানে হবে, তার মাধ্যমে আর কি দরিদ্রতা হ্রাস করা যাবে। তাহলে বিশ্ব ব্যাংকের একটা লক্ষ্য হচ্ছে যে অর্থনৈতিক বিকাশ ঘটানো এবং দারিদ্র্য হ্রাস করা। নেক্সট হচ্ছে স্থিতিশীল উন্নয়নকে সমর্থন। স্থিতিশীল উন্নয়ন, এটাকে ইংরেজিতে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমাদের যে সম্মিলিত জাতিপুঞ্জ আছে, একটা আন্তর্জাতিক সংগঠন, এর অধীনে কিন্তু আর কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল গৃহীত হয়েছে। মনে রাখবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কয়টি? 17টি, ঠিক আছে, 17টি কিন্তু গোল রয়েছে, ঠিক আছে। এটা 2015-তে গৃহীত হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আর এই স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি এখন কাকে বলা হয়? এই স্থিতিশীল উন্নয়ন যে বর্তমানে যে কয়লা বলো, খনিজ তেল বলো, এই যে প্রাকৃতিক সম্পদগুলি আছে, সেটা তো একদিন ফুরিয়ে যাবে। অর্থাৎ পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে বর্তমানে পরিবেশের যে সম্পদগুলি আছে তার আর কি সুস্থায়ী ব্যবস্থাপনা, এটিকে বলা হয় হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। তাই এই স্থিতিশীল উন্নয়নকে সমর্থন করে এই ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। আচ্ছা, তাহলে এই হয়ে গেল বিশ্ব ব্যাংক সম্পর্কে আলোচনা। এবার আলোচনা করব আমরা IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক অর্থভাণ্ডার সম্পর্কে। তাহলে বিশ্ব ব্যাংক সম্পর্কে বুঝতে পারলে এবার আলোচনা করব ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আন্তর্জাতিক অর্থভাণ্ডার। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, ঠিক আছে, IMF বলা হয়, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে এটা কিন্তু যেমন ওয়ার্ল্ড ব্যাংক, সেটা একটা ব্যাংক ছিল, কিন্তু এটা কিন্তু কোনো ব্যাংক না। এটা কি কোনো ব্যাংক? দেখো ফুল ফর্মই দেখো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা একটা ফান্ড, মানে এটা হচ্ছে একটা অর্থ ভাণ্ডার, এটা কোনো ব্যাংক না। তাহলে এটা যখন ব্যাংক না, তাহলে এই আর কি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাজ কি করে থাকে? তাহলে এটাও কিন্তু লোন দিয়ে থাকে, ঠিক আছে। বিশ্ব ব্যাংক যেমন লোন দিয়ে থাকে, ঠিক তেমন এই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারও লোন দিয়ে থাকে। কিন্তু বিশ্ব ব্যাংক কেন লোন দেয়? একটা দেশ, দরিদ্র দেশ আর কি, সেখানের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর জন্য, দেশের উন্নয়নের জন্য দেয়, তাই তো, রেলপথ, রাস্তাঘাট নির্মাণ, তার জন্য দেয়। কিন্তু আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এমনিতে লোন দেয় না, এমন উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য কোনোদিন লোন দেয় না। IMF কখন লোন দেয়? যখন একটা দেশের এমন পরিস্থিতি হবে যে সেই দেশ, ধরো পাকিস্তান, পাকিস্তান অনেক লোন নিয়েছে অনেক দেশ থেকে, ঠিক আছে, অনেক ব্যাংক থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিল, বিভিন্ন দেশ থেকে লোন নিল, কিন্তু সেই লোন বা সেই ঋণ আর শোধ করতে পারছে না সেই দেশটি। তাহলে তখন এমন অবস্থা হয়ে যাবে যে সেই দেশটি আর চলতেই পারছে না, দেউলিয়া হয়ে যাবে, সেই দেশটি আর চলতেই পারছে না। তখন সেই সময় সেই দেশটিকে বাঁচাতে IMF লোন দিয়ে থাকে। তাহলে IMF লোন দেয় ইমার্জেন্সি, যখন কন্ডিশন হয়ে যায়, ইমার্জেন্সি সিচুয়েশনে একটা দেশ অনেক ঋণ নিল, ঋণ শোধ করতেই পারছে না, সেই দেশটাকে বাঁচানোর জন্য তারপরে সেই দেশটা নিজে বাঁচতে IMF-এর কাছে লোন চায়। যেমন পাকিস্তানও লোন চায় অনেক সময়, একবার যায় ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, আরেকবার আসে IMF-এর কাছে। আর ভারতও লোন নিয়েছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে, তার জন্য ভারতকে কিন্তু, আর মনে রাখবে, যদি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার যেই দেশকে লোন দেবে, সেই দেশকে তো লোন দিবেই, তার সঙ্গে কিছু শর্ত দিয়ে দেবে। যদি শর্ত না মানো তাহলে লোন দেবে না, সেই শর্ত মানতে হবে, তাহলেই লোন দেবে। এখন কি শর্ত? যেমন ভারত যখন লোন নিয়েছিল, তখন ভারতে LPG রিফর্ম করতে হয়েছিল। LPG, এখানে LPG কোনো সিলিন্ডার গ্যাসের কথা না, এটা হচ্ছে
লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। ঠিক আছে, এই রিফর্মটা করতে হয়েছিল ভারতে, তারপরেই লোন দিয়েছিল। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে প্রথমে কি বলেছিলাম, বিশ্বব্যাংক কীভাবে গঠিত হয়েছিল, যে ব্রিটেন উডস সম্মেলন হয় আমেরিকার নিউ হ্যাম্পশায়ার স্টেটে বা রাজ্যে 1944 সালের 1 থেকে 22 জুলাইয়ের মধ্যে। আর সেখানেই কিন্তু গঠিত হয়েছিল কোন দুটি অর্থনৈতিক সংস্থা বা প্রতিষ্ঠান, একটা হচ্ছে আইবিআরডি আর একটা হচ্ছে আইএমএফ, তাই না? আইবিআরডির পরে নাম হয়ে যায় বিশ্বব্যাংক, আর আইএমএফ তো গঠিত হয়েছিল সেই ব্রিটেন উডস সম্মেলনে। তাহলে এটা গঠিত হয় কোন সম্মেলনে, ব্রিটেন উডস সম্মেলনে গঠিত হয়। কিন্তু ঠিক আছে, কিন্তু পরীক্ষায় আসে যে আনুষ্ঠানিকভাবে আর কি আন্তর্জাতিক অর্থভাণ্ডার কবে প্রতিষ্ঠিত হয়। তাই মনে রাখবে যে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1945 সালের 27 ডিসেম্বর। ঠিক আছে, আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1945 সালের 27 ডিসেম্বর, কিন্তু আর কি গঠিত হয়েছিল কোন সম্মেলন থেকে আর কি সৃষ্টি হয়েছিল এই আইএমএফের, ব্রিটেন উডস সম্মেলনে। এটা একটু মনে রাখবে। আর এখন এই আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর দপ্তর কোথায় অবস্থিত, সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এটাও আমেরিকার ওয়াশিংটন ডিসি, যে আছে না আমেরিকার রাজধানীর নামই হচ্ছে ওয়াশিংটন ডিসি, সেখানেই এর সদর দপ্তর অবস্থিত। ওয়াশিংটন ডিসি, ডিসির ফুল ফর্ম কি, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, তাই তো? এভাবে লেখে ডিসি, বাংলাতে এভাবেই লেখে। তাহলে এটা মনে রাখবে। আর যেমন বিশ্বব্যাংকের সদস্য সংখ্যা কত ছিল, বিশ্বব্যাংকের সদস্য সংখ্যা ছিল 189, 189, তেমন এইটার সদস্য সংখ্যা হচ্ছে 191। 191টি দেশ আইএমএফের সদস্য, মনে রাখবে। বিশ্বব্যাংকের হচ্ছে 189, আইএমএফ এর 191। এবার আলোচনা করব যে এই আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সাংগঠনিক কাঠামো, অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কেমন। এখান থেকে বেশি কোশ্চেন আসে না, আগেই বলছি, তাও আমি বলে দিচ্ছি। এখন দেখো যে এই আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সাংগঠনিক কাঠামো অর্থাৎ অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কেমন। দেখো 3টি বিভাগ নিয়ে গঠিত, পরিচালক পর্ষদ, বোর্ড অফ গভর্নর্স বলা হয়, কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর পর্ষদ বা বোর্ড অফ এক্সিকিউটিভ ডাইরেক্টরস বলা হয়, আর প্রধান পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টর। তাহলে বর্তমানে প্রধান পরিচালক কে আছেন, এই নামটা শুধু মনে রাখবে, ক্রিস্টালিনা জর্জিভা। ঠিক আছে, এই নামটাই মনে রাখবে, ক্রিস্টালিনা জর্জিভা। যেমন বিশ্ব ব্যাংকের মধ্যে সভাপতি কে ছিল, অজয় বাঙ্গা, এই নামটা ইম্পর্টেন্ট। আর আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান পরিচালক এর নামটা ইম্পর্টেন্ট, ক্রিস্টালিনা জর্জিভা। হলো, এবার আমরা আলোচনা করব এখান থেকে কি কি নাম, বিভাগের নামগুলি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, শুধু দেখে রাখো বাস, আর শুধু প্রধান পরিচালকের নামটা শুধু মনে রাখবে, এতটুকুই যথেষ্ট। এবার দেখো কার্যাবলী। ফার্স্ট হচ্ছে কাজ যে বিশ্ব অর্থনীতির ওপর নজরদারি। দেখো বিশ্ব অর্থনীতির ওপর নজরদারি কে রাখে, এই আইএমএফ রাখে। এই যে আইএমএফ সংগঠনটা বিশ্বের বিভিন্ন যে দেশ আছে সেই দেশের সরকার কেমন অর্থনৈতিক নীতি প্রণয়ন করছে, তার দ্বারা সেই দেশে অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন ঘটছে কি না, সেই দেশের ইনফ্লেশন জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে কি না, কন্ট্রোলে আছে কি না, মোট কথা সারা বিশ্বে অর্থনৈতিক দিকটা নজর রাখে অর্থনীতির উপর। নেক্সট হচ্ছে আর্থিক সহায়তা প্রদান। তাহলে আর্থিক সহায়তা প্রদান বললামই, আইএমএফ লোন দিয়ে থাকে কখন, কোনো দেশ যদি সংকটের মুখে পড়ে, যে সেই দেশ অনেক ঋণ নিয়েছে, অনেক লোন নিয়েছে কিন্তু সেটা শোধ করতে পারছে না, সেই দেশ এখন দেউলিয়া হয়ে যাবে, তারপরে আইএমএফ সাহায্য করে, অর্থাৎ একটা বেল আউট প্যাকেজ দেয়, আর তা দিয়ে সেই দেশকে সহায়তা করে থাকে আর্থিক সহায়তা দিয়ে। নেক্সট হচ্ছে
বিশেষজ্ঞদের সুপারিশ প্রদান। তাহলে এই আইএমএফ কোনো দেশকে সুপারিশ করে থাকে, ঠিক আছে, বিভিন্ন বিশেষজ্ঞদের যে সুপারিশ, আইএমএফে অনেকে কাজ করে, অর্থনৈতিক উপদেষ্টা যারা আছে তারা বিভিন্ন দেশকে যাদের অর্থনৈতিক বিষয়ে কোনো যদি পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়, যদি কোনো দেশ পরামর্শ চায় অর্থনৈতিক ব্যাপারে, সেই দেশের অর্থনীতির ব্যাপারে, তাহলে কিন্তু এই আইএমএফ সুপারিশ দিয়ে থাকে। নেক্সট হচ্ছে গবেষণা পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ। আইএমএফ কি করে, যে গবেষণা পরিচালনা করে, রিসার্চ করে সারা বিশ্বের অর্থনীতির উপরে, আর তারপরে প্রতিবেদন প্রকাশ করে, অর্থাৎ সেই গবেষণার ভিত্তিতে রিপোর্ট প্রকাশিত করে, অর্থাৎ রিপোর্ট পাবলিশ করে। আর এখন দুটি প্রতিবেদন বা রিপোর্ট মনে রাখবে, সেই দুটি কী? একটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, ঠিক আছে, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, আর একটা হচ্ছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট। ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট, ঠিক আছে। তাহলে এই দুটি রিপোর্ট কে পেশ করে, বা এই দুটি প্রতিবেদন কে প্রকাশ করে? আইএমএফ, অর্থাৎ আন্তর্জাতিক অর্থ ভান্ডার প্রকাশ করে। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশিত করে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনেস্কো, WHO করে অপশন দিয়ে রাখলো, উত্তর হবে আইএমএফ। গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট কে প্রকাশিত করে? আইএমএফ, ঠিক আছে। তাহলে এই যে প্রতিবেদনগুলি প্রকাশ করে, এগুলি কিসের উপর ভিত্তি করে? এগুলিতে সারা বিশ্বের যে অর্থনীতি আছে তার উপর ভিত্তি করে আর কি অর্থনৈতিক বিষয়ে এখানের মধ্যে রিপোর্টে থাকে অনেক কিছু। তাহলে আজকে তোমাদের শেষ হয়ে গেল দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। তাহলে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে কী কী MCQ কোশ্চেন আসতে পারে আমি কিন্তু নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে যারা এখনও আমার পেইড ব্যাচে বা বলতে পারো পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু যুক্ত হতে পারো। সেখানে কিন্তু আমি ক্লাসে যত পড়ানো হচ্ছে, যা লেখানো হচ্ছে, সেখানে কিন্তু ওয়ান লাইনার PDF আকারে আমি দিয়ে দিচ্ছি। তাছাড়া ক্লাস তো ইউটিউবে আসছেই সপ্তাহে 2টি করে, ঠিক আছে। মাঝে মাঝে আগে পিছিয়ে হয়ে যায়, ঠিক আছে, মাঝে মাঝে ব্যস্ত থাকি, তো আজকে ক্লাস একদিনের ক্লাসটি অন্য দিন আসে, সেটা হবে, কোনো ব্যাপার না, সেটা আমি গ্রুপে জানিয়ে দিই। আর সপ্তাহে একটি করে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকে তোমাদের, ঠিক আছে, প্রতি সপ্তাহে একটি করে, শনিবার করে রাত 9টায়। তাহলে সেখানে তোমাদের ডাউট থাকলে সেখানে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে সপ্তাহে 2টি ক্লাস আর শনিবার 9টা গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাস। তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার, ক্লাসের কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেল। আর তারপরে যখন তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে তখন তো মক টেস্ট নেবই। আর তাছাড়া প্রতিটি অধ্যায়ের পরেও আমি ক্লাস টেস্ট নিচ্ছি। তাহলে তোমরা যদি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, তোমরা কিন্তু আর কি যুক্ত হতে পারো। একদম সামান্য ফিস 249 সম্পূর্ণ 3rd সেমিস্টারের জন্য, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় শেষ, তৃতীয় অধ্যায় শুরু হয়ে যাবে। বেশি পরে যুক্ত হয়ে গেলে পরে সময় থাকবে না, তার জন্য এখনই যুক্ত হয়ে যাও। 249 সামান্য একটা পেমেন্ট করে 3rd সেমিস্টার সম্পূর্ণ আর পেমেন্ট করতে হবে না, অনলি ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে। যদি যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। 9883143673 এই নম্বরে মেসেজ করো, আমি কিন্তু বাকি ডিটেলস দিয়ে দেবো যে কীভাবে যুক্ত হবে পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।